প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অ্যাকাউন্টিং ক্লাসে। আশা করি তোমরা এখনো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সবাই যে যার মতো নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো আশা করি। তো আজকে আমরা অনেক দিন পরে আমি নিজে অ্যাকাউন্টিং ক্লাসটা নিতে আসছি ভিডিওতে। আশা করি তোমরা পুরোটা সময় আমার সঙ্গে থাকবা, যদিও যে কথাগুলো আসলে বলা উচিত না সে কথাগুলো এখন বলতে হচ্ছে বাধ্য হয়ে। সেটা হচ্ছে যে তোমরা ভিডিওটা দেখার পরে কষ্ট করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের নিজেদের জন্য সুবিধা হবে। যদিও এটা সেই ইউটিউব ব্যবসায়ীদের মতো কথা হয়ে যায়, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলছি একটু কষ্ট করে হলেও তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটু দরকার পড়বে পরে ভবিষ্যতে। তো আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। এর আগেও আমি বারবার বলেছি আমি পরিতোষ কুমার লাহিড়ী, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নিচেরটা আমার মেইল অ্যাড্রেস এবং তারপরেরটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তো আজকে আমরা শিখব অধ্যায় 9, যে অধ্যায়টার নাম হচ্ছে রেওয়ামিল। তো এই অধ্যায়ের আজকে আমাদের প্রথম লেকচার শুরু হবে, লেকচার 1। আজকে আমাদের শুরু হবে হচ্ছে লেকচার 1। অধ্যায় 9-এর আমরা আজকে প্রথম লেকচারটা করব। পর্যায়ক্রমে তোমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ লেকচার আমি চেষ্টা করব সর্বোচ্চ 4টা লেকচার দেওয়ার। তো আজকের ক্লাসটা হবে পুরোপুরি থিওরির উপরে বেস করে, অর্থাৎ তোমাদের এমসিকিউতে আজকের ক্লাসের পরে তোমরা এমসিকিউতে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা বা জানতে পারবা, বা তোমাদের জন্য সুবিধা হবে। তো মূল কথা বা মূল ক্লাসে যাওয়ার আগে শুরুতেই বলে নেই, তাহলে মূল ক্লাসটায় যদি আমরা চলে যাই, তাহলে প্রথমে আগে আমাদের জানতে হবে রেওয়ামিল কি, বা রেওয়ামিল কাকে বলে, রেওয়ামিল কি বা রেওয়ামিলের সংজ্ঞা কি, এগুলো আমাদের প্রথমে জানতে হবে। তো দেখো আমাদের রেওয়ামিল সম্পর্কে কি বলছে বা রেওয়ামিল কি, এটা সম্পর্কে বলতে গেলে শুরুতে দেখে নাও। বলছে খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য, আরেকবার, খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একটি পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবের জেরগুলোকে ডেবিট ক্রেডিট 2 ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। এখন প্রশ্ন হচ্ছে, কথাটা হচ্ছে সবসময় বিষয়টা মাথায় রাখো। প্রথমে বলেছে খতিয়ানের হিসাবগুলোর, অন্য কারো কথা বলেনি বা অন্যান্য যে হিসাব বইগুলো আছে সেগুলোর কথা বলেনি, না বলে বলছে খতিয়ানের হিসাবগুলোর। এবং তারপরেরটা আমি নিজে ইচ্ছা করে এটুকু অন্য কালারের কালিতে লিখেছি, গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য। অর্থাৎ আমাদের যে খতিয়ানের হিসাবগুলোর যে গাণিতিক নির্ভুলতা আছে সেটা যাচাই করার জন্য একটা নির্দিষ্ট দিনে, সেটা যে কোনো দিন হতে পারে, এক একটা প্রতিষ্ঠান এক এক রকম ডেট করে। কোনো প্রতিষ্ঠান 31শে ডিসেম্বর করে, কোনো প্রতিষ্ঠান 30শে জুন করে, কোনো প্রতিষ্ঠান 31শে মার্চ করে, কোনো প্রতিষ্ঠান 30শে নভেম্বর করে। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রকমভাবে করে। তো একটা বিশেষ দিনে বা একটা নির্দিষ্ট দিনে একটা পৃথক খাতায় বা কাগজে খতিয়ানের যে ব্যালেন্সগুলো আমরা পাই বা যে জেরগুলো আমরা পাই, সেই জেরগুলোকে একটা আলাদা কাগজে তোলাকেই বলা হয় রেওয়ামিল। এখন একটা মজার তথ্য হচ্ছে, রেওয়ামিল হিসাব চক্রের অংশ। তোমরা যারা তৃতীয় চ্যাপ্টারটা পড়েছো তারা জানো যে রেওয়ামিল হিসাব চক্রের একটা অংশ, হিসাব চক্রের একটা ধাপ। কিন্তু এটা হিসাব বই না, মানে এটা ছাড়া যে হিসাব করা যাবে না বা এটা ছাড়া হিসাব করা সম্ভব না, এরকম কিছু না। রেওয়ামিল হিসাব চক্রের ধাপ, এটা ঠিক আছে, এটা সত্য, কিন্তু এটা হিসাব বই না। অর্থাৎ রেওয়ামিল প্রস্তুত ব্যতীত এই কাজ করা সম্ভব, হিসাব কাজ শেষ করা সম্ভব। অর্থাৎ রেওয়ামিল ছাড়াও যদি তুমি চাও তুমি শেষ অঙ্ক বা শেষ করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের এই হিসাবের জটিলতাটা বেড়ে যায়। অর্থাৎ আমাদের হিসাবের ক্ষেত্রে সমস্যার পরিমাণটা বাড়ে, তাই আমরা রেওয়ামিলটা প্রস্তুত করি। তো এবার আমরা একটু দেখব রেওয়ামিলের উদ্দেশ্য কি।
আমরা রেওয়া মিলের উদ্দেশ্যটা এবার একটু ভালো করে দেখব। প্রথমে বলতেছে জাবেদা ও খতিয়ানে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা। অর্থাৎ আমরা যদি রেওয়া মিল করি, রেওয়া মিল করার সময় আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জাবেদা এবং খতিয়ানগুলোতে আমরা এদেরকে সঠিকভাবে লিখেছি কিনা এটা যাচাই করতে হবে। তারপরে বিষয়াদায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা, অর্থাৎ প্রস্তুত সহজ করা। অর্থাৎ যদি রেওয়া মিল করা যায় তাহলে আমাদের এর পরের ধাপ, অর্থাৎ আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যে হিসাব বিবরণী সহজতর করা বা হিসাব বিবরণী প্রস্তুত করা বা আর্থিক বিবরণী প্রস্তুত করার যে সহজতর ধাপ, সেই ধাপটা করাটা আমাদের জন্য একটু সহজ হয়। আর্থিক বিবরণী প্রস্তুত করা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ, আমি ভুল বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেই ধাপটা করা অনেকটা সহজ হয়ে যায়। এরপরে আসো আগেরটার মতোই যে জাবেদা খতিয়ানে সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা। আর এখানে এসে বলছি যে আমরা জাবেদা খতিয়ানের ভুল ত্রুটি থাকলে সেটা উদ্ঘাটন করে সংশোধন করা। জাবেদা ও খতিয়ানে যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধন করা যাবে এই হিসাবে এসে। তারপরে দুই তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ যাচাই করা। অর্থাৎ আমরা যদি হিসাবপত্র করতে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এখানে ঠিকঠাক মতো দুই তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ করেছি কিনা। যদি ঠিকঠাক মতো প্রয়োগ না হয় তাহলে রেওয়া মিল মিলবে না, সেক্ষেত্রে আমরা এখানে সেটা বুঝতে পারবো। তারপরে যেটা খুব জরুরি সেটা হচ্ছে, যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠানে অনেকগুলো কাজ করতে হয়, অনেক রকমের কাজ করতে হয়, সুতরাং এখানে শ্রম এবং সময়ের যে একটা অপচয় আছে, সেই অপচয়টা আমরা এখন এখানে এসে রোধ করতে পারি। আর একটা জিনিস যেটা পাই সেটা হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করার সঙ্গে সঙ্গেই আমরা আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাই। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের আর্থিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে যাই। তো এতক্ষণ তাহলে আমরা আলোচনা করলাম রেওয়া মিলের উদ্দেশ্য নিয়ে। তবে সবচেয়ে জরুরি যেটা, এখান থেকে তোমার রেওয়া মিলের উদ্দেশ্য থেকে তোমার পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি। এখন আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো স্যার রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি, তাহলে আমি হয়তো বা বলবো 50টি কি 30টি, কিন্তু আসলে রেওয়া মিলের উদ্দেশ্য তোমার বইতে আছে 6টি, এবং তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি, তাহলে তোমাকে 6টি লিখতে হবে, এর বাইরে লেখার কোনো উপায় নাই। তার মানে এখান থেকে তুমি একটা এমসিকিউ পাবে, সেটা হচ্ছে রেওয়া মিলের উদ্দেশ্য কয়টি, 6টি। এরপরে আমরা চলে আসি রেওয়া মিলের ছক। এটা খুব জরুরি একটা জিনিস যে রেওয়া মিলের ছকটা আমরা কি করে তৈরি করবো বা রেওয়া মিলের ছকটা কি এটা জানাটা আমাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে, দেখো, প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, সেটা কয়েন কোং হতে পারে, খয়েন কোং হতে পারে ইত্যাদি, যেটা খুশি আমরা বলতে পারি। এটা একটা কাল্পনিক, আমি কয়েন কোং লিখছি, এটা কাল্পনিক একটা নাম। তারপরে রেওয়া মিল, অর্থাৎ আমরা যেটা করছি সেটা। তারপরে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে, এটাও কাল্পনিক। 2017 সালের 31 ডিসেম্বর না হয়ে 2010 সালেরও 31 ডিসেম্বর হতে পারে, অথবা 2017 সালেরও 30শে জুন হতে পারে, যে কোনো একটা ডেট হতে পারে। অর্থাৎ অঙ্কের ভেতরে যে ডেটটা থাকবে সেটা ঠিক। এখানে পরিতোষ স্যার বলছে বলে ঠিক না, এখানে যেটা অঙ্কের ভেতরে যেটা বলছে সেটাই ঠিক থাকবে। এরপরে আসো, প্রথম ঘরটার নাম হচ্ছে ক্রমিক, তারপরের ঘরটার নাম হচ্ছে হিসাবের শিরোনাম অবলিক দিয়ে বিবরণ লিখেছি। তুমি যে দুইটাই লিখলেই চলবে, শিরোনাম লিখলেও হবে, আবার যদি তুমি মনে করো না স্যার বিবরণ লিখবো তাতেও হবে, কোনো সমস্যা নেই। এরপরে খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা, এরপরে ক্রেডিট টাকা। তাহলে আমাদের ঘরটা হচ্ছে ক্রমিক, হিসাবের শিরোনাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমাদের ঘরটা আরেকবার মনে করে নিই আমরা, ক্রমিক, হিসাবের শিরোনাম বা বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, তাহলে আমরা যদি এখন এটা নিচ দিয়ে আমরা এরকম করে একটা ঘর কেটে নেব, তাহলে আমাদের খতিয়ানের ছক বা রেওয়া মিলের ছকটা তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে আসলে আমাদের রেওয়া মিলের ছক। আশা করি বুঝতে পারছো। আমরা এখন চলে যাব, যেহেতু রেওয়া মিলের কাজই হচ্ছে আমাদের হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা। যেহেতু রেওয়া মিলের কাজই হচ্ছে আমাদের হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা, সুতরাং রেওয়া মিলে আমাদের কিছু ভুল ধরা পড়বে। রেওয়া মিল করলেই আমাদের কিছু ভুল ধরা পড়ে যাবে। সেই ভুলগুলো আমরা এখন দেখব, কোন কোন ভুল আমাদের রেওয়া মিলে ধরা পড়বে। প্রথম হচ্ছে বাদ পড়ার ভুল। তাহলে বাদ পড়ার ভুল কোনটা? দেখা গেল
রহিম অ্যান্ড কোংয়ের নিকট থেকে আমরা 5,000 টাকার পণ্য কিনেছি, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর রহিম অ্যান্ড কোং হিসাব ক্রেডিট। তো আমরা কোনো কারণে ক্রয় হিসাবে লিখলাম, রহিম অ্যান্ড কোংয়ে লিখতে ভুলে গেলাম, তাহলে এই ভুলটা আমরা রেওয়া মিলে ধরতে পারবো। অর্থাৎ আমাদের রেওয়া মিলে তৈরি করলেই এই ভুলটা বেরিয়ে যাবে যে আমরা এটা করিনি, আমরা দেইনি, সেক্ষেত্রে আমাদের রেওয়া মিল মিলবে না। এরপরে আসো আরেকটা আছে, সেটা কি লিখার ভুল। লিখার ভুল কেমন? এটা হচ্ছে তুমি একই লেনদেনে এক জায়গায় লিখলা 5,000 টাকা, আরেক জায়গায় লিখলা 500 টাকা। হতেই পারে, যেহেতু আমরা মানুষ আমরা হিসাব রাখতে গেলে আমাদের এই ভুলটা হতেই পারে যে আমরা 1,000 টাকার ভুলটা আমরা 500 টাকা লিখে ফেলেছি, অথবা 500 টাকাটাই আমরা 5,000 টাকা লিখে ফেলেছি। এরকম একটা শূন্য কম বেশি হতে পারে, তো সেটাকে আমরা বলি হচ্ছে লিখার ভুল। এই ভুলটাও তোমার রেওয়া মিলের ক্ষেত্রে ধরা পড়বে। আরেকটা ভুল কি টাকার অঙ্কে ভুল। এটাও ঠিক লেখার ভুলের মতোই, যেটা টাকার অঙ্কে ভুল। সেটা কি টাকার অঙ্কে ভুল হচ্ছে তুমি একই লেনদেনের ভেতরে ডাবল করলা, অর্থাৎ কোথাও 500 টাকা লিখলা, কোথাও 5,000 টাকা লিখলা, তখন যে টাকার অঙ্কে যে ভুলটা হয় সেই ভুলটা এখন এখানে ধরা পড়ে যাবে। আর একটা হচ্ছে তোমার খতিয়ানের জের নির্ণয়ে ভুল। আমরা খতিয়ান তৈরি করা হয়ে যায়, হওয়ার পরে সবকিছু অঙ্ক করার শেষে দেখি যে স্যার আমার তো খতিয়ানের জের নির্ণয়ে ভুল হয়ে গেছে। তাহলে তুমি যদি খতিয়ানের জের নির্ণয়ে ভুল করো, তাহলে সেই ভুলটাও রেওয়া মিলে ধরা পড়বে। তাহলে এখান থেকে আমাদের যেটা বলার, এখান থেকে তোমার কোনো ভুলই পরীক্ষায় আসবে না, অর্থাৎ বাদ পড়ার ভুল, লেখার ভুল, এগুলো কোনোটাই আসবে না। তাহলে আসবে কি, যে কয়টি ভুল রেওয়া মিলে ধরা পড়ে, তখন তোমাকে লিখতে হবে 4টি ভুল রেওয়া মিলে ধরা পড়ে। তুমি তোমার প্রয়োজনে এই 4টা ভুলের নাম শিখে রাখতে পারো: বাদ পড়ার ভুল, লেখার ভুল, টাকার অঙ্কে ভুল এবং খতিয়ানের জের নির্ণয়ে ভুল। এরপরে আসো আমরা দেখব যে সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। আমরা সব ভুলে যে রেওয়া মিলে ধরা পড়বে এমন না, কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা রেওয়া মিলে ধরতে পারি না, আমরা আমাদের এখানে রেওয়া মিলে ভুলটা ধরা পড়ে না। তো সেটা কি? একটা হচ্ছে করণিক ভুল, আমরা ইংরেজিতে এটাকে বলি ক্লারিক্যাল এরর, করণিক ভুল। আরেকটা হচ্ছে নীতিগত ভুল। তাহলে করণিক ভুল কি? যেটা মানুষ তৈরি করতে গিয়ে কোনো ভুল হয়, সেটাকে বলা হয় করণিক ভুল। অর্থাৎ একজন হিসাব রক্ষক লিখতে যে সমস্ত ভুল হয়, সেই সমস্ত ভুলকে আমরা বলি করণিক ভুল। এই করণিক ভুল আবার 4 প্রকার। একটা প্রথমে লিখি, সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। এখন বাদ পড়ার ভুল বলতে এখানে কি স্যার? কিছুক্ষণ আগে একবার বললেন বাদ পড়ার ভুল, আবার বলছেন বাদ পড়ার ভুল, তাই তো? হ্যাঁ, এই বাদ পড়ার ভুলটা হচ্ছে তুমি কোনো একটা লেনদেন করেছো, কোনো একটা লেনদেন ঘটেছে, কিন্তু তুমি সেটা বাদ দিয়ে গেছো। দেখা গেল করিমের নিকট থেকে মাল ক্রয় অথবা রহিমকে নগদ প্রদান, যে কোনো একটা লেনদেন আমরা একেবারে বাদ দিয়ে দিয়েছি, নাই, আমাদের এখানে নাই। সেই যে বাদ পড়ার যে ভুল, এটাকে বলা হয় বাদ পড়ার ভুল। সেক্ষেত্রে রেওয়া মিল মিলবে না, রেওয়া মিল মিলে যাবে, কিন্তু এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়বে না। আরেকটা হচ্ছে লিখার ভুল, ঠিক সেম ওরকমই, যে আমরা যদি পুরো টাকার অঙ্কটাই ভুল লিখি, অর্থাৎ 5,000 টাকার লেনদেন, তুমি দুটো হিসাবের ক্ষেত্রে তুমি 500 টাকা করে লিখেছো, সেক্ষেত্রে তোমার যে ভুলটা হবে সেটা হচ্ছে লিখার ভুল, এবং এই ভুলটাও তোমার রেওয়া মিলে ধরা পড়বে না। এরপরে আসো বেদাখিলার ভুল। এখন ডেবিটেরটা ক্রেডিট এবং ক্রেডিটটা ডেবিট করে যে তুমি অঙ্ক করে ফেলো, সেই ভুলটা হচ্ছে বেদাখিলার ভুল, এবং এই ভুলও তোমার রেওয়া মিলে ধরা পড়ে না। অর্থাৎ ডেবিট ক্রেডিট তো, তারপরে বাকি কাজ ঠিক করলে কখনো এই ভুলটাও রেওয়া মিলে ধরা পড়বে না। লাস্ট যে ভুলটা, সেটা হচ্ছে পরিপূরক ভুল। এটা খুব মজার ভুল। আমি ছোটবেলায় যখন আমি তোমাদের মতো পড়ার ছাত্র ছিলাম, তখন আমি একটা প্রশ্নর অ্যান্সার কখনো করতাম না। সেটা হচ্ছে বাংলায় একটা প্রশ্ন আসতো যে ভুল থাকলে শুদ্ধ করো, ছোট একটা বাংলায় প্যারাগ্রাফ তুলে দিয়ে বলতো যে ভুল থাকলে শুদ্ধ করো। তো আমি ভয়ে কখনো করতাম না, কারণ এমনি বাংলা বানানে আমার খুব কনফিউশন আছে। তারপরে আবার ওটা করতে গেলে আমি ভুল থাকার পরেও আমি দেখা যাচ্ছে যে ভুলটা তো ভুল ঠিকই রয়ে গেছে, কিন্তু আর একটা ঠিক বানান ভুল করে দিতে পারি, এরকম আমার একটা সমস্যা হতে পারে। এই ভয়ে কিন্তু আমি কখনো ওই যে ভুল থাকলে শুদ্ধ করো এই প্রশ্নের অ্যান্সার করতাম না। তো এখন কথা হচ্ছে তোমাদেরও এরকম পরিপূরক ভুল,
যে পরিপূরক ভুলটা কি, একটা ভুল যখন আরেকটা ভুল দিয়ে সংশোধন হয়। দেখা গেল কোনো একটা আইটেম 5,000 টাকার আইটেম আমরা 500 টাকা লিখেছি, ঠিক তার কয়েকদিন পরে আবার 500 টাকার আইটেম 5,000 টাকা লিখেছি, তাহলে একবার 4500 টাকা কম লিখেছিলাম, মানে 4,500 টাকা কম লিখেছিলাম, আরেকবার আবার 4,500 টাকা বেশি লিখেছি, লিখে এবার সমান সমান হয়ে গেছে, সমান সমান, অর্থাৎ একটা ভুল আরেকটা ভুল দিয়ে ঠিক হয়েছে। এটাকে বলা হয় পরিপূরক ভুল। যখন একটা ভুল আরেকটা ভুল দিয়ে ঠিক হয়ে যায় তখন রেওয়া মিল ঠিকই মিলে যাবে, মানে কিন্তু সেই ভুলটা রেওয়া মিলে ধরা পড়বে না। আরেকটা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিগুলোকে যখন ভায়োলেট করে কোনো হিসাব বই তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় নীতিগত ভুল। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা খুব জরুরি একটা ব্যাপার, এটা আমরা এর পরের লেকচার বা তার পরের লেকচারে গেলে তুমি আরেকটু ভালো করে বুঝতে পারবে। অনিশ্চিত হিসাব, ইংরেজিতে এটাকে বলে সাসপেন্স অ্যাকাউন্ট। তো এখন অনিশ্চিত হিসাবটা কি আগে দেখে আসো, সংজ্ঞায় কি বলেছে, তারপরে আমি একটু জেনারেলি বলার চেষ্টা করবো। তোমাদের সাধারণত রেওয়া মিলের দুই পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। আরেকবার, সাধারণত রেওয়া মিলের দুই পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। এখন প্রশ্ন হচ্ছে, দুই পাশ সমান করার জন্য সাময়িক সময়ের জন্য যে হিসাব খোলা হয়, এখন প্রশ্নটা এখন একটু বিষয়টা চিন্তা করার দরকার আছে যে দুই পাশ সমান করবা কি করে। অর্থাৎ কোনো একটা রেওয়া মিল করতে গেলাম, রেওয়া মিল করতে যেয়ে দেখা গেল যে আমার লেনদেনের এক পাশে আসলো ডেবিট আসলো 1,10,000 আর ক্রেডিট আসলো 1 লাখ টাকা, তার মানে ক্রেডিট দিকে 10,000 টাকা কম। তখন আমরা বিবরণের ঘরে বা ওই হিসাব শিরোনামের ঘরে অনিশ্চিত হিসাব লিখে বাকি 10,000 টাকা বসিয়ে দিয়ে তখনকার মতো আমরা রেওয়া মিলটা মেলাই। এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের অঙ্ক করার সময় খুব বেশি দরকার পড়ে, কারণ তখন রেওয়া মিল যখন মিলে না তখন তোমরা এভাবে চেষ্টা করো। এটাকে বলা অনিশ্চিত। এটা প্র্যাকটিক্যালি না বোঝালে খুব বেশি ক্লিয়ার হবে না। আমি তোমাকে অঙ্ক করার সময়ে আমি তোমাকে প্র্যাকটিক্যালি এটা আরেকটু ভালো করে দেখাবো বা ভালো করে বুঝিয়ে দেবো। এর পরের লেকচারগুলোতে বা তারপরের লেকচারতে তোমরা একটু মনোযোগে সহকারে সেই লেকচারগুলো দেখো, মানে এর পরের লেকচারগুলো ফলো করো। যেহেতু ক্লাসটা খুব কম সময়ে শেষ হয়ে যাবে, তো যে সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না লেখো, এটা তুমি খুব ভালো করে জানো এবং ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এবং একটি রেওয়া মিলের নমুনা ছক অঙ্কন করো, এটাও কিছুক্ষণ আগেই আলোচনা করা হয়েছে। তো তোমরা চাইলে তুমি এখনই এই দুইটা করে জাস্ট 2-3 মিনিটের ব্যাপার করে তুমি আমাকে পাঠাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও। যদি না মনে না থাকে দেন একটু আগায় সামনের দিকে চলে যাও ভিডিওটা, তাহলে তুমি পেয়ে যাবে। এরপরে আসি আমরা হোমওয়ার্কের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখছি, এটা হচ্ছে এই প্রশ্নটা পাবা তোমরা হচ্ছে বইয়ের 128 নম্বর পেজে 128। রেওয়া মিল তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ লেখো। এটা তুমি পাবা বইয়ের 128 নম্বর পেজে 28। হিসাব নম্বর হচ্ছে 128 নম্বর পেজে তুমি নিচে পাবা যে রেওয়া মিল প্রস্তুতের ক্ষেত্রে কি কি বিবেচ্য বিষয় আছে। তুমি এখানে প্রায় 10টার মতো আইটেম আছে, তুমি তোমার মতো করে যে কয়টা তোমার ভালো লাগে তুমি 5টা লেখো, লিখে আমাকে পাঠাও। এটা তোমার হোমওয়ার্ক। তো আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে, সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর সবাইকে আরও একবার রিকোয়েস্ট করছি, তুমি তোমার প্রয়োজনে, যদিও সে ইউটিউব ব্যবসায়ের মতো কথা হয়ে যাবে, যে আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো। তোমার জন্যই পরবর্তীতে দরকার পড়বে। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।